চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। আলোচনা থাকতে পারে ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন। দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূসের আবেদন। দেশের আদালতে বিচারাধীন 7,000-এরও বেশি দুর্নীতির মামলা। সুযোগ নিচ্ছে অপরাধীরা। তথ্যের গড়মিলে টিসিবির পণ্য কিনতে এসে নাজেহাল সাধারণ মানুষ। সফটওয়্যার আপডেট না করেই তড়িঘড়ি করে উদ্বোধন। পেঁয়াজ ও চিনি না পেয়ে ক্ষোভ। এবং পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জ গাইবান্ধায় পানিবন্দী লাখো মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সিলেটে কিছুটা উন্নতি। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:15টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। আগামী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের বিস্তারিত জানাতে বেইজিংয়ে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমাদের খবরে একটু আগে নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আর এখানকার খবরাখবর যদি জানাই যে এখন থেকে আর 2 ঘন্টা পর অর্থাৎ স্থানীয় সময় বিকেল 6টা নাগাদ এবং যেটি বাংলাদেশ সময় বিকেল 4টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিংয়ে এসে পৌঁছার কথা রয়েছে এবং বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গার্ড অব অনার দিয়ে তাকে আসলে যে চীনের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। এরপরই কিন্তু তিনি এই যে এই বেইজিংয়ে আমার পেছনে যে হোটেলটি রয়েছে সেন্ট রেজিস, এই হোটেলে এসে তিনি উঠবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এবং তিনি যে এই হোটেলে উঠবেন তাকে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এখানে কিন্তু যে নিরাপত্তার গত যে বিষয় আশয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ পরখ করে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু যে কিছুক্ষণ পর পর তারা এখানে আসছেন এবং সার্বিকভাবে সব কিছু যে খোঁজখবর তারা রাখছেন এবং প্রধানমন্ত্রীর হোটেলের সামনে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চীনের পতাকা এবং যে বাংলাদেশের লাল সবুজের পতাকা আসলে যে উড্ডয়ন করা হয়েছে। আর একটি বিষয় যদি জানাতে চাই যে আজকে বিকেলে প্রধানমন্ত্রী আসবেন, তারপরে কিন্তু তিনি হোটেলে উঠে যাবেন, কিন্তু তারপরে অর্থাৎ আগামীকাল এবং তারপর দিন সেদিন কিন্তু তার ব্যস্ততম দিন কাটবে এবং এই 2 দিন অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু যে প্রধানমন্ত্রী যে কর্মসূচি আমাদের হাতে যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ ঠাসা কর্মসূচি এবং সেই ঠাসা কর্মসূচিতে কিন্তু যে ব্যস্ততম সময় কাটবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আগামীকাল তিনি কিন্তু যে চীন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যে প্রতিনিধির সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কিন্তু যে বাংলাদেশ ও চীনের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে একটি সামিটে অর্থাৎ একটি সম্মেলনে তার বক্তব্য রাখার কথা রয়েছে এবং পরদিনই কিন্তু তিনি যে চীনের প্রধানমন্ত্রী এবং যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় 20 থেকে 22টির মতন সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। যদিও এই সফরে কোনো চুক্তি হওয়ার কথা শোনা যায়নি এখন পর্যন্ত, তবে যেই সমঝোতাগুলো হতে যাচ্ছে সেটিকে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই কিন্তু দেখছে চীন এবং বাংলাদেশ দুই পক্ষই। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর। পরবর্তী খবরাখবর আমরা নিশ্চয়ই আরও জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে বাংলাদেশ রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প নিয়ে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আলোচনায় থাকতে পারে ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। রেল সচিব বলছেন প্রকল্পের অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। নাজমুস সালেহের রিপোর্ট। স্বপ্ন সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার। কয়েক বছর আগেই শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। নির্মাণ করা হবে 244 কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন, 17 কিলোমিটার ভায়া ডাক্তার, 46টি বড় রেল সেতু। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। রেল সচিব বলছেন, বিভিন্ন দেশ এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। গ্লোবাল ইনভেস্টার্স অনেকে আমাদের কাছে আসছে, আমাদের কাছে তথ্য নিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এরকম কনক্রিট আমরা কোনো প্রপোজাল পাইনি কোনো জায়গা থেকে যে আমরা এটা করতে চাই এই ব্যাপার। তবে এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্য সূচিতে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর রেল সচিব বলছেন, প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। বড় প্রজেক্ট যেটা নিয়ে এইবারে আলোচনা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার, ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। আমাদের কিছু আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, ফান্ড হান্টিং বলি আর কি, আমরা কিছু বড় বড় প্রজেক্ট যেগুলো আছে আপকামিং সেখানে আমরা পাঠিয়েছি, যেমন ভাঙা পায়রা এরকম, এটা একটা অন্যতম। শুধু এই প্রকল্পেই নয়, আরও 4টি মেগা রেল প্রকল্পে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। সম্ভাব্যতা যাচাই এটা সঠিকভাবে হতে হবে, কারণ ঋণ নিচ্ছে, এই ঋণ কিন্তু আমাদের সুদে আসলে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ভিতর দিয়ে যে আমাদের অর্থনৈতিক এবং আর্থসামাজিক যে উন্নয়নের কথা আমরা বলি, বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি, এটা যদি দ্রুততার সাথে না পাওয়া যায়, তাহলে এই বিনিয়োগের ফলে কিন্তু আমরা একটা চাপে পড়ার এখানে শঙ্কা থেকে যায়। প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক অবকাঠামো, স্বাস্থ্য খাত সহ 20টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে ভোগান্তি সৃষ্টি না করতে কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি ও সমমনারা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করেছে। সোমবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন, 2018 সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল সরকার। এরপর 7 মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুনর্বহাল করেন আদালত। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষকে ভোগান্তিতে ফেলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের পথ পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের উপর প্রকাশ্যে ভর করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। যে বিষয়টা আদালতের এখতিয়ার, সে বিষয়টা নিয়ে কথা বলা, এটা তো বা সমালোচনা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো আইনসিদ্ধ নয়। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবা স্বপ্ন। তাদের ডেট তো অনেক শুনেছে, তারা দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন। দিবা স্বপ্ন, কচু পাতার বর, শিশির বিন্দু নয়। আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। পেনশন ব্যবস্থায় সবার জন্য যা ভালো হয় সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান ওবায়দুল কাদের। বক্তব্য রেখেছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মিটফোর্ড হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবরে পাল্টে গেল চিত্র। অসঙ্গতি পাননি মন্ত্রী। চিকিৎসক, নার্স উপস্থিত সবাই সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। সকালে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আবেদন করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে কাল আবেদনটি শুনানির কথা রয়েছে। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
অভিযোগটা করেছে কে? সরকারের কলকারখানা পরিদর্শন, যার কোনো এখানে সম্পর্ক নাই। তো এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতেই এই মামলা চলে না, সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন জানাই। এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে। দেশের আদালতে বিচারাধীন ৭,০০০-এরও বেশি দুর্নীতির মামলা। বছরের পর বছর কেটে যায়, নিষ্পত্তি হয় না এসব মামলা। বিচারের ধীর গতিতে ফাঁক গলে বেরিয়ে যায় দুর্নীতিবাজরা। আইন বিশেষজ্ঞরা বলছেন দায় এড়াতে পারে না দুদক, আর সংস্থাটির আইনজীবী বলছেন জনবল সংকটই ধীর গতির কারণ। মাইনুল হাসানের রিপোর্ট। কাগজে কলমে আইনের দিক থেকে দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের অন্যতম ক্ষমতাধর কমিশন দুর্নীতি দমন কমিশন। তবে সেই ক্ষমতার কতখানি কাজে লাগাচ্ছে সংস্থাটি? মাঝে মধ্যেই রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান কিংবা মামলায় আলোচনা এলেও সেই মামলার বেশিরভাগই বছরের পর বছর ধরে পড়ে আছে বিচারাধীন কিংবা তদন্ত পর্যায়ে। দুদকের তথ্যমতে দেশের বিভিন্ন আদালতে ৭,০০০-এরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে সর্বোচ্চ আদালতে বিচারাধীন ৪,১০৪টি মামলা। ঢাকার আদালতে ৮৯৪টি এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় আদালতে ঝুলছে ২,১১০টি মামলা। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে মাত্র ২০টি মামলা। এতে ৫৬ জনের সাজা ও খালাস পেয়েছেন ৩২ জন। অন্যদিকে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে ২০৬টি মামলা। এ সময়ে আপিল বিভাগে ১৯ এবং হাইকোর্ট বিভাগে ৪২৬টি মামলা বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। এর বাইরে ২০০৪ সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর করা ৩৫৪ মামলার মধ্যে চলমান ১৭৬টি ও উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে ১৭৮টি মামলা। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন বিচার কাজে ধীরগতি ও দীর্ঘসূত্রিতায় দুর্নীতিবাজরা আরও বেশি সুযোগ নিচ্ছে। দুদক আইন ২০০৪ সালে হওয়ার পরে আজ ২০২৪ সাল দুদক তার একটি স্থায়ী প্রসিকিউশন ব্যবস্থা তৈরি করতে পারেনি। এইখানেও দুদক চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বড় বড় দুর্নীতিবাজরা এয়ারপোর্ট থেকে চলে যায় কিভাবে? এর কৈফিয়তটা কে দেবে? দুদকেরই দিতে হবে। দুদক যদি সোজা হয়ে না দাঁড়ায়, দুর্নীতি থাকবেই। দুদকের আইনজীবী বলছেন লোকবল সংকটের কারণেই এই ধীরগতি। কোনোটা মাঝপথে গিয়ে আটকে গিয়েছে, কোনোটা প্রয়োজনীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এই পর্যায়ে। দুর্নীতির মামলা শুনানির জন্য ঢাকায় বিচারিক আদালতে ১৩টি এবং উচ্চ আদালতে রয়েছে এখতিয়ারভুক্ত 10টি বেঞ্চ, যেখানে দুদকের পক্ষে মামলা লড়ছেন ৩৬ জন আইনজীবী। তাদের মধ্যে বেশিরভাগই খণ্ডকালীন। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী আসার খবরে মুহূর্তেই ভোল পাল্টে ফিটফাট পুরো মিটফোর্ড হাসপাতাল। সকালে মিটফোর্ড হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন হাসপাতালে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে মন্ত্রী চলে যেতেই আবার ফেরে আগের চিত্র। নানা অনিয়মের অভিযোগ করেন রোগীরা। সোমবার সকাল মিটফোর্ড হাসপাতালে শুনশান নীরবতা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন পরিদর্শনের খবরে সব পরিপাটি। নির্দিষ্ট সময়েই উপস্থিত ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সঙ্গে নিয়ে হাসপাতালের ল্যাব, আইসিইউ, বার্ন ইউনিট, এমআরআই সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান হাসপাতালে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। যে পরিবেশে তারা কাজ করছে এখানে অসঙ্গতি খোঁজার কোনো স্কোপ নাই। ল্যাবরেটরির রুমটাই পুরানা, সেটা যদি এই পরিবেশটাকে আমাকে তাড়াতাড়ি ভালো করতে হবে। এই ধরনের কিছু অসঙ্গতি আছে যেগুলো মানে কাজের পরিবেশটা ঠিক করা। এদিকে আগামী সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের প্রস্তাব তোলা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে খুব তোড়জোড় করে কাজ চালাচ্ছি। আর যেন অন্তত আগামী সংসদে যদি আমি এটা ধরতে পারি, তাহলে একটা মানে স্বাস্থ্য সুরক্ষা আইনটা করতে পারলে রোগীরাও ভালো সেবা পাবে, চিকিৎসকরাও ভালো থাকবে। মন্ত্রী চলে যাওয়ার পরই পাল্টে যায় চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রোগীরা। এ সময় নানা অনিয়মের অভিযোগ করেন তারা। ভোর ৫টা থেকে বসতে, পিছন থেকে স্টাফ ঢোকাচ্ছে, টাকা দিতেছে, তারাই সিরিয়াল পাইতেছে। তাছাড়া কেউ যারা রোগী আছে তাদের কোনো সিরিয়াল দিতেছে না। দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। গত ২৪ ঘন্টায় দেশের নদ নদীর পানি কিছুটা কমেছে। বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সড়ক ডুবে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশের উত্তরের নদ নদীর পানি কিছুটা কমলেও বেশিরভাগ স্থানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বাড়িঘর ডুবে থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে বানভাসীদের। কাঁচা পাকা সড়ক এখনো তলিয়ে থাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো পানিবন্দী ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্ধ ২১৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এখনো পানির নিচে তলিয়ে শত শত হেক্টর জমির আমন ধানের বীজতলা। প্রায় আপনার ১ কোমর পানি, ঘরের ভিতরে ১ হাঁটু। চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। প্রায় আপনার ৩ কিলো পানি আছে। রংপুরে তিস্তার পানি কমলেও ভোগান্তিতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। এসব এলাকায় পানিবন্দী প্রায় ৬,০০০ পরিবার। গঙ্গাচড়ার ৪টি ইউনিয়নের প্রায় ২০০ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে তিস্তায়। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের ২৮ ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। আমরা বাড়ির সবের অসুবিধা, গরু গাছের খাওয়া দাওয়ার অসুবিধে, মানুষজন চলাফেরার অসুবিধে, নাই খাওয়া দাওয়া নাই কিছু, বাচ্চা কাচ্চা নিয়ে পানির অসুবিধা, পানি পাচ্ছি না খাওয়ার। কুড়িগ্রামেও নদ নদীর অববাহিকার ৪ শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। গত কয়েকদিনে নদ নদীর পানি কমলেও কমেনি হাওরের পানি। সুনামগঞ্জে এখনও দুর্ভোগে লক্ষাধিক মানুষ। অন্যদিকে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি বিপ্লবের কাছে। গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নত হতে শুরু করেছে। গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ এবং ঘাঘট নদীর পানি এটি কিন্তু গতকাল থেকে কমতে শুরু করেছে। যদি একটু পরিসংখ্যান বলি যে বেলা 12টার যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য, এই তথ্য অনুযায়ী কিন্তু আজকে ৬৬ সেন্টিমিটার উপরে ব্রহ্মপুত্র নদের পানি এবং ১৪ সেন্টিমিটার উপরে কিন্তু ঘাঘট নদীর পানি বইছে বিপদসীমার উপরে। তো পাশাপাশি যদি বলি যে গেল ৬ তারিখ কিন্তু এই ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু ৮৭ সেন্টিমিটার এবং যেটি ঘাঘট নদীর পানি এটি কিন্তু ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই নিম্ন অঞ্চল সহ নদীর তীরবর্তী এলাকা কিন্তু প্লাবিত হয়, যেটি গাইবান্ধায় একেবারে ভয়াবহ আকার ধারণ করে। সেটি কিন্তু উজানের যে ঢল এবং যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু কমে গেছে। সেই বৃষ্টি কিন্তু গতকাল থেকে নেই। পাশাপাশি উজানের ঢলও কমে গেছে, যে কারণে কিন্তু গাইবান্ধায় ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে জানিয়ে রাখি যে এই যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জেলার ২৮টি ইউনিয়ন কিন্তু এখনো প্লাবিত রয়েছে এবং এই সকল ইউনিয়নের কিন্তু বাড়িঘরগুলো এখনো পানির নিচে রয়েছে। এই যে ওভার স্রোত এবং পানিতে ডুবে থাকার কারণে কিন্তু কয়েক হাজার বাড়িঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেই সকল মানুষজন কিন্তু বানবাসী যে মানুষজন, সেই বানবাসী মানুষজন কিন্তু একেবারে খোলা আকাশের নিচে তারা বসবাস করছে, রোদ বৃষ্টিতে ভিজছে। পাশাপাশি তারা যেটি বলছে যে তাদের যে বিশুদ্ধ পানি সেটির সংকট দেখা দিয়েছে, ত্রাণের সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে বানভাসীর সংখ্যা বেশি হয়, তারা কিন্তু যে বরাদ্দ পাচ্ছেন সেটি কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে বানভাসী মানুষজন অনেকটা কষ্ট করছে। তারা চেষ্টা করছে প্রত্যেকটি মানুষকে যাতে ত্রাণের আওতায় আনা যায়। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এখন সিলেটে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী একরাম ভাই। জানাবেন বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের চাঁদপুর এলাকায়। আমার পিছনে যে সড়কটি পুরো পানিতে নিমজ্জিত, এই সড়কটি ১২ কিলোমিটার ফেঞ্চুগঞ্জ থেকে বালাগঞ্জ আন্ত উপজেলা সড়ক এবং এই সড়কটি আজ প্রায় অনেক দিন থেকে প্রায় ১ মাস ধরে এই সড়কটি পানিবন্দী অবস্থায় আছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখান থেকে ফেঞ্চুগঞ্জ আসার, বালাগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ আসার যেই যোগাযোগ, সেই যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। বলে রাখা প্রয়োজন যে সিলেটে গত মে মাস থেকে যে বন্যা শুরু হয়েছে, মে মাসের শেষ দিন থেকে যে বন্যা শুরু হয়েছে, আজকে প্রায় ১ মাস ৮ তারিখ আজকে এই পর্যন্ত একই ধারায় পানি উঠছে, পানি নামছে, উঠছে, নামছে, বারবার ৩ ধাপে বন্যা একই অবস্থায় রয়ে গেছে। এবং এই মুহূর্তে যদি বলি, এই পার্শ্ববর্তী যে কুশিয়ারা নদী
ফেঞ্চুগঞ্জে 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এ কারণে এই এলাকা থেকে পানি নামছে না দীর্ঘদিন ধরে। কুশিয়ারা নদী 196, 80, 95 এইভাবেই উঠানামা করছে, যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তি কমছে না। 5টি ইউনিয়ন, এই ইউনিয়ন 5টি ইউনিয়নের মানুষ একেবারে ধরাশায়ী অবস্থার মধ্যে রয়েছে যাকে বলে, এবং সবাই যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি ঘোড়া চেষ্টা করে, কাছাকাছি কোনো মানুষ কোথাও যেতে চেষ্টা করে, কিন্তু যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বারবার মানুষের ভোগান্তি আছে। এখানে আশেপাশে যত বাড়িঘর আছে সব বাড়িগুলো নিমজ্জিত অবস্থায় আছে। শুধুমাত্র এই ইউনিয়ন বা এই উপজেলা নয়, সিলেটের সুরমা এবং কুশিয়ারা পাড়ের আরও বেশ কয়েকটি উপজেলা যেমন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এই সমস্ত সীমান্তবর্তী উপজেলার মানুষ একেবারে পানিবন্দী হয়ে রয়েছে আজকে প্রায় 1 মাসের বেশি সময় ধরে। এবং সরকারি পর্যায় থেকে যে ত্রাণ দেওয়া হয়েছে, যে নগদ অর্থ দেওয়া হয়েছে তার পরিমাণ হচ্ছে 60,30,000 টাকা, এবং শিশু খাদ্য দেওয়া হয়েছে 20 লাখ টাকা, গোশ খাদ্য দেওয়া হয়েছে 20 লাখ টাকা, এবং বেশ কিছু মেট্রিক টন চালও দেওয়া হয়েছে। কিন্তু তা যেই বানবাসী মানুষ, সেই বানবাসী মানুষ তুলনায় অপুতুল বলে জানিয়েছেন যে যারা আছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। মোটামুটি এই ছিল 1 মাসেরও বেশি সময় ধরে সিলেটের মানুষ যে পানিতে ভাসছে তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা সিলেট এবং গাইবান্ধা থেকে। সফটওয়্যার আপডেট না করেই তড়িঘড়ি করে স্মার্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন বাণিজ্য সচিব। পণ্য কিনতে এসে তথ্যের গড় মিলে নাজেহাল সাধারণ মানুষ। সে সময় পেঁয়াজ ও চিনি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। পর্যাপ্ত মজুত না থাকায় আপাতত বিক্রি বন্ধ বলছে সংস্থাটি। ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য, তবে তা নিয়েও এখন অস্বস্তিতে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। স্মার্ট কার্ডের উদ্বোধন জেনে পণ্য কিনতে এসে নাজেহাল অবস্থা তাদের, কারণ কাজ করছে না 1.5 বছরের চেষ্টার পর হাতে পাওয়া স্মার্ট কার্ডটি। 6 মাস আগে এটা পাইছি, এ পর্যন্ত রেশন একদিনও পাই নাই। এখন হুনতাছি যে নতুন কাঠের মাল দিব না, মানে নতুন করে যেগুলি করা হয়েছে এগুলি নিতেছে না, এখন পুরানগুলি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সোমবার সকালে রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠে টিসিবির জুলাই মাসের বিক্রির উদ্বোধনে এসে স্মার্ট কার্ড উদ্বোধন করেন বাণিজ্য সচিব। অথচ এখনও প্রস্তুত হয়নি সফটওয়্যার, কাজ না করায় বন্ধ বিক্রিও। স্মার্ট কার্ড তো আজকেই কেবল দেওয়া হয়েছে তাদের কাছে, এই হলো বিষয়। কিন্তু এখন মাল নতুন কার্ড দিয়ে এখন গ্রহণ করবে। আমরা তো কয়েকটা কার্ডে স্ক্যান করে মাত্র দিয়েছি, উদ্বোধন হয়ে গেল। এখন আমরা এই কার্ড বিলিও করা হয় না এখন পর্যন্ত সম্পূর্ণরূপে, জাস্ট কয়েকজনকে দিয়েছে। এই স্মার্ট কার্ড কাজ না করায় অনেকেই ফিরে গেছেন পণ্য না পেয়ে, আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুরনো কার্ড দিয়েই শুরু হয় বিক্রি। তবে এবার পেঁয়াজ ও চিনি না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। পেঁয়াজ দেয় তা পচা একবারে, আর তেলের সংখ্যাটা আরো বাড়াতে হবে, আর প্রতি মাসে যদি ওর সাথে চিনি দেই উপকার হবে। পেঁয়াজ তো কোনো সময় পাই না, আগে চিনি তো মাঝে মাঝে চিনি দেয়, ও দেয় না, পেঁয়াজও দেয় না। এদিকে স্মার্ট কার্ড বিতরণ 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করার আশা বাণিজ্য সচিবের। টিসিবির পণ্য বাস্কেটে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি, সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে। নর্মালি চিনি, আলু, পেঁয়াজ এই 3টি এখানে যুক্ত করার বিভিন্নভাবে চেষ্টা করছি, কারণ আমাদের কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে, সেটা আমরা মনিটর করছি। এখন থেকে দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনায় বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছে টিসিবি। জুলাই মাস জুড়ে ভোজ্য তেল 2 লিটার, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা। টিসিবির চালের দাম ধরা হয়েছে কেজি 30 টাকা, মসুর ডাল 60 টাকা কেজি ও ভোজ্য তেল লিটারে 100 টাকা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রার সংকট পূরণে যখন ঋণের পরিমাণ বাড়ছে দাতা গোষ্ঠীর কাছে, তখন বন্ডের মাধ্যমে দেশে রেমিটেন্স বৃদ্ধির সুযোগ সীমাবদ্ধ করে রেখেছে অর্থ মন্ত্রণালয়। আগে 8 কোটি টাকা মূল্যের বন্ড কেনার সুযোগ থাকলেও এখন তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1 কোটিতে। এতে অতিরিক্ত ডলার ফেরত নিয়ে যাচ্ছেন অনেকেই, যার প্রভাব পড়ছে রিজার্ভে। কাজল আবদুল্লাহর রিপোর্ট। এনআইডি কার্ড নাই, তা সেই ক্ষেত্রে ওই জন্য বন্ডটা কিনতে পারেন না। রেমিটেন্স দিয়ে বন্ড কেনায় নেই প্রণোদনার সুবিধা। বেশি রেমিটেন্স পাঠিয়েও বন্ডে বিনিয়োগের সুযোগ নেই 1 কোটি টাকার বেশি, যা আগে ছিল সর্বোচ্চ 8 কোটি টাকা। সঞ্চয়পত্র থাকলে বাদ যাবে 1 কোটির হিসেব থেকে। তুলে দেওয়া হয়েছে সিআইপি সম্মাননাও।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় যেখানে শত শত কোটি ডলারের ঋণে জর্জরিত হচ্ছে দেশ, তখন অবাধ ডলার প্রবাহে প্রবাসীদের সুবিধা বাড়ানোয় আছে যৌক্তিকতা। কিন্তু কেউ রেমিটেন্স দিয়ে বন্ড কিনলে দেওয়া হয়েছে নানা শর্ত। ব্যাংকাররা বলছেন প্রবাসীদের বিনিয়োগের অন্যতম আকর্ষণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, কিন্তু এনআইডি থাকা, সীমা বেঁধে দেয়া, নবায়ন করতে না পারা সহ নানা জটিলতায় বিমুখ হচ্ছেন অনেকে। যারা আগে আনলিমিটেড বন্ড করেছেন, সেই আনলিমিটেড বন্ডের টাকাটা এখন ওনারা এনকেশমেন্ট করে বিদেশে নিয়ে যাচ্ছেন। অর্থনীতিবিদরা মনে করেন দূরদর্শিতার অভাব রয়েছে নীতি নির্ধারকদের। এখানে মুনাফার হারটা বাড়াতে হবে এবং এই জটিলতাগুলো কমাতে হবে, এবং একই সঙ্গে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগকারীরা যেন ওই বন্ডে যতটুকু করছেন ততটুকুই যেন থাকে। ডলারের মজুদ বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগের কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রবাসীদের সঞ্চয় বন্ডের নীতি পরিবর্তনের দায় অর্থ মন্ত্রণালয়ের। সরকারি আভ্যন্তরীণ সম্পদ বিভাগ যারা আছেন তারাই এটার পলিসিটা তৈরি করেন। সেই পলিসি অনুযায়ী তারা যে স্কিমটা দেন আমরা সেটাকে কমপ্লাই করি। বর্তমানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ 12%, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসীরা পাচ্ছেন সর্বোচ্চ 6 ও 7.5% মুনাফা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন বলে আশাবাদী সমর্থকরা। প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। প্রথম ধাপে কট্টর ডানপন্থীরা এগিয়ে থাকলেও ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নিউ ফ্রন্ট পপুলার এগিয়ে আছে দ্বিতীয় ধাপের ভোটের প্রাথমিক ফলাফল শেষে, এমনটাই জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর তৃতীয় অবস্থানে নিয়েছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি। প্রাথমিক ফলাফল ঘোষণার পর দেশটির নিউ ফ্রন্ট পপুলারের সমর্থকরা রাজধানী প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে আনন্দ উচ্ছ্বাস আর মিছিল করে সেই উচ্ছ্বাসে অংশগ্রহণ করে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। প্রাথমিক ফলাফল শেষে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বলেছেন, জনগণের কাছে দেয়া তাদের যে অঙ্গীকার তা তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। নিউ ফ্রন্ট পপুলার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারে জনগণ সন্তুষ্ট হয়ে তাদেরকে জয়ী করেছে। আমি মনে করি প্রেসিডেন্ট ম্যাক্রো তাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। ফ্রান্স দীর্ঘজীবী হোক। আমরা আজকে অনেক উৎসাহিত এবং আমরা অনেক আনন্দিত। দীর্ঘ উৎকণ্ঠার পরে আজকে ভোটাররা আমরা যারা ভোট দিয়েছিলাম, এখানে আমাদের বিজয় হয়েছে, আমরা আজকে উৎফুল্ল। এদিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে হবেন প্রধানমন্ত্রী কিংবা কোয়ালিশন সরকার গঠিত হবে কিনা সেগুলো জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। কিভাবে সরকার গঠিত হবে তা নিয়ে চলবে এখন দর কষাকষি সহ নানা হিসেব নিকেশ। তবে দেশটিতে বসবাসরত অভিবাসী ও মুসলিম অধিবাসীরা আপাতত সংখ্যামুক্ত, কট্টর ডানপন্থীরা দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। পশ্চিমবঙ্গের চোখ রাঙানির মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার মস্কোর উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী। পুতিনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে ঈর্ষা করছে পশ্চিমারা, এমন অভিযোগ ক্রেমলিনের। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যেই মোদির এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। নয়াদিল্লি বলছে 2 দিনের সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয় উঠে আসতে পারে তাদের আলোচনায়। ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমাদের তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে। বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়। তবে মার্কিন চোখ রাঙানি থাকার পরেও মস্কোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি নয়াদিল্লি, যদিও ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিরোধিতাও করেছে ভারত।
এদিকে পশ্চিমারা যে মোদির মস্কো সফর ভালোভাবে দেখছে না তা বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এক বিবৃতিতে মুখপাত্র অভিযোগ করে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সফর ঈর্ষার চোখে দেখছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। নরেন্দ্র মোদীর এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ভারতের, যদিও অর্থনৈতিক সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদারে মনোযোগী নয়াদিল্লি। মোদির শেষ রাশিয়া সফর ছিল 2019 সালে। এবারের দুদিনের সফর শেষে রাশিয়া থেকে অস্ট্রিয়াতে যাবেন তিনি। এর একদিন পরই ফিরবেন ভারতে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি। 8 দলের এলিট টুর্নামেন্টের পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ আছে 3টি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে 1 মার্চ। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 9 মার্চ। টি-20 বিশ্বকাপে দলের ভরাডুবি নিয়ে যতটা না মাথা ঘামাচ্ছে পাকিস্তান বোর্ড, তার চেয়ে অনেক বেশি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে তাদের 29 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাই একটু বেশি রোমাঞ্চ কাজ করছে পাকিস্তানিদের মনে। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর ক্রিকেট বিশ্বে একরকম নির্বাসিতই ছিল পাকিস্তান। এরপর 6 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সে দেশে। তবে ধীরে ধীরে ভাবমূর্তি ফেরাতে সক্ষম হয়েছে তারা। গত বছর এশিয়া কাপ হয়েছে পাকিস্তানে। হাইব্রিড মডেলের ওই আসরে ভারতের ম্যাচগুলো অবশ্য হয়েছিল শ্রীলঙ্কায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও প্রতিবেশী দেশটিতে ইন্ডিয়া টিম পাঠাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে এবার কিছুটা নমনীয় বিসিসিআই। তাই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আসরই পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত। এরই মধ্যে আইসিসির কাছে পূর্ণাঙ্গ পরিকল্পনা জানিয়েছে পিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবার জানা গেল ভেন্যু ও দিনক্ষণের বিস্তারিত। লাহোরে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 24 ফেব্রুয়ারি ও লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে 27 ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা এই এলিট ইভেন্টের। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি ভারত নিউজিল্যান্ড, 26 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর 2 মার্চ হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ। শেষ পর্যন্ত ভারত দল পাকিস্তানে গেলে সুপার ক্লাসিকো হতে পারে 1 মার্চ লাহোরে। 5 ও 6 মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে 2 সেমিফাইনাল, আর 9 মার্চ ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। আলোচনায় ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নানা খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।